বহুল বিতর্কিত এবং বহুল সমালোচিত মার্কিন বাংলাদেশ একটি চুক্তি, শুল্ক চুক্তি বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি। সেই চুক্তি আমরা এতদিন জানতাম যে ডক্টর ইউনূস সরকার বিশেষ উদ্দেশ্যে এই চুক্তিটি করে গেছেন নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে, এবং আমি নিজেও মন্তব্য করেছি যে এই চুক্তির মাধ্যমে বিএনপির ডানা ছেড়ে ফেলা হলো। পাশাপাশি আমরা দেখলাম মাত্র একদিন আগে যখন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে এলেন, তার সাথে কথা বলার পরে সেই বহুল বিতর্কিত আলোচিত সমালোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল ডিসক্লোজ করলেন একটি বিষয়, সেটি হচ্ছে যে এই চুক্তি অন্ধকারে হয়নি, প্রধান দুই দলের সম্মতিতেই এই চুক্তিটি হয়েছে, শুল্ক চুক্তিটি, অর্থাৎ বিএনপি এবং জামাতের সম্মতিতেই। আপনি এটিকে কিভাবে দেখছেন, কি মন্তব্য করবেন? না, আমার মন্তব্য হলো কি, আমরা তো সাধারণ মানুষ, আমি জনতা। উনি প্রধান দুটা দলকে যখন জড়িয়ে নিলেন যে তাদের সম্মতিতেই হয়েছে, বাট আমরা কিন্তু সাধারণ জনতা এখনো জানি না যে এটার আলোতে কি আছে। উনি অন্ধকারের কথা বলছেন, অন্ধকারে হয়নি, কিন্তু আলোতে আসলে কি আছে এটা তো আমরা এখনো বুঝতে পারছি না, এবং এটার কোনো কিছুই আমরা জানি না। তো আমি তো তাহলে বলবো যে এখানে পার্টি হয়ে গেছে দুইটা, একটা হলো জনগণ, আরেকটা হলো পলিটিক্যাল পার্টি। এখন এই জামাত অথবা বিএনপি, তাদের নৈতিক দায়িত্ব হবে জনগণকে জানানো যে তারা কিভাবে এখানে সম্মতি দিল এবং কিসের পর সম্মতি দিল। আমরা কিন্তু এখনো জানিই না যে চুক্তির শর্তগুলো কি, আমরা এখনো জানি, কেউ জানি না। তো সেই শর্তগুলো ডিটেল এই পলিটিক্যাল পার্টিগুলো জানে, তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলো কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলো? এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি, তাহলে আমরা যে অভিযোগটা করছি, আমরা যদি না জানি জিনিসটা আসলে কি, তাহলে কিন্তু আমরা একটা অন্ধকারে থাকার কারণে আমাদের সন্দেহ থাকবে। আমরা কি সন্দেহ করব যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলেমিশে দেশটাকে বিক্রি করে দিচ্ছে? দেশ বিক্রি তো অনেক বড় কথা, ওটা নয় বললাম না, ওটা খুব একটা আপনার মেঠো বক্তৃতার মতো হয়ে যায়। তাহলে আমরা কি বলবো যে আমাদের দেশের স্বার্থের বিরোধী কোন চুক্তিতে এই জামায়াত এবং বিএনপি তারা ঐক্যবদ্ধভাবে রাজি হয়েছে? এই জিনিসটা কি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি করে দিলেন। যদি এটাই ওনার মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো উনি এটাতে সফল হয়েছেন। আর যদি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ন্যূনতম লজ্জাবোধ, ন্যূনতম আত্ম মানে আপনার প্রশংসা অথবা ন্যূনতম মেরুদণ্ড থেকে থাকে, তারা এই বিষয়টাকে ব্যাখ্যা করবে। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিক মাসুদ কামাল, আপনি বলছিলেন যে বিএনপি এবং জামায়াতের উচিত ডক্টর খলিলের এই বক্তব্যের পর তাদের অবস্থানটা ক্লিয়ার করা। জামায়াতের আমির তার ফেসবুক স্ট্যাটাসে যেটি বলেছেন, তিনি অস্বীকার করেছেন যে এই চুক্তির আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো আলোচনা হয়নি বা তারা সম্মতি দেয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে আমরা কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাইনি। আমরা জামাতের আমিরকে কতটুকু সত্য বান্দা হিসেবে ধরে নেব, আর বিএনপির এখনো পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এখানে যদি জামায়াতের আমির বলে থাকেন যে আমরা মানে এই সম্বন্ধে কিছু জানি না, তার মানে ডক্টর খলিলের বক্তব্যের সঙ্গে যদি জামায়াতের আমির দ্বিমত পোষণ করেন, তাহলে আমি বলতে পারি ডক্টর খলিল অর্ধেকটা সত্য বলেছেন কিনা জানি না, তবে অর্ধেকটা মিথ্যা বলেছেন। কারণ উনি তো জামায়াত এবং বিএনপি দুটোকেই সাক্ষী মেনেছেন। জামায়াত আমি তো অস্বীকার করলো, তার মানে উনি মিনিমাম কমপক্ষে 50% মিথ্যা বলেছেন। আর বাকি 50% কি রেজাল্ট আসে সেটা আমরা দেখতে চাই। তবে আমার ধারণা, ওখান থেকে যদি ওনারা কথা বলেন, আমার ধারণা কি, আমার ধারণা ভুলও হতে পারে, আমার ধারণা ওইটাও সত্য হবে, মিথ্যা হবে। এবং ডক্টর খলিল যদি মিথ্যাবাদী, 100% মিথ্যাবাদী হন, প্রমাণিত হন, তাহলে আমি মোটেই অবাক হব না। কারণ এই লোকটার যে ক্যারেক্টার এবং এই লোকটার যে ভাবমূর্তি আমার কাছে আছে, তাতে ওইটাই স্বাভাবিক, তাতে ওইটাই স্বাভাবিক। এবং এরকম একজন লোককে এরকম গুরুত্বপূর্ণ পদে দেশের আমাদের মাথার উপর বসিয়ে রাখাটা ঠিক হবে কিনা, এটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আমি মনে করি তাকে ঝেঁটিয়ে বিদায় করা যাকে বলে, তাকে তাই করা উচিত। এরকম একটা চালিয়াত টাইপের লোক যে জামাতের লিডারকে বলে দিল যে সে জানে, জামাত তো অস্বীকার করলো, এখন সে বলুক কোথায় সে এটা পাইছে। চালিয়াত রে ভাই, এটা আমি আগেও জানতাম ওই একই লোক।
কিন্তু ডক্টর খলিলকে যে বসানো হয়েছে ঝেঁটিয়ে বিদায় করবেন কিভাবে? তিনি তো আর এমনি এমনি বসেননি। নিশ্চয়ই অনেক বড় বিদেশি কোনো প্রভু, কথিত প্রভু বা বিদেশি শক্তির প্রেসারেই তাকে বসানো হয়েছে। নইলে এই যে মানে যেই সরকারটি গেল, যাদের অধীনে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে একজন কর্তা ব্যক্তি মানে সেই সরকারের একজন উপদেষ্টা পরবর্তী সরকারের মন্ত্রী পরিষদে আসেন। এই বিষয়গুলো কেমন না নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে এই চুক্তি হয়েছে খলিলের সম্পূর্ণ মধ্যস্থায়। আবার সেই চুক্তি নিয়ে তিনি কথা বলছেন। তো তার জন্য রিকোয়েস্টটা কোত্থেকে আসছে তা তো আমরা বুঝতেই পারছি। ঝেঁটিয়ে বিদায় করার ক্ষমতা কি বিএনপির আছে? আছে কিনা সেটা আমার দেখার ব্যাপার না। আমি একজন নাগরিক হিসেবে আমার মনের যে ভাব সেটাই প্রকাশ করলাম। খলিল সাহেবকে আমি কিভাবে দেখি আমার কথার মধ্যে সেটা প্রকাশিত হলো, এবং একজন নাগরিক হিসেবে এই অধিকার আমার আছে, আমি আমার অধিকার প্রয়োগ করেছি। তবে আমি একটা কথা বলি, খলিল সাহেবকে কেউ বসিয়েছে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমার কাছে এটা এখনো একটা পরম রহস্য, বিশাল রহস্য, যে হোয়াই ডক্টর খলিল আমাদের এখানে আসতে পারলো, আমাদের এই এতই মন্ত্রিত্বে ক্যাবিনেটে ঢুকতে পারলো, তা পররাষ্ট্রমন্ত্রী হতে পারলো। আমার কেন যেন ধারণা, আমার কেন যেন ধারণা ওনাকে বসানোর মতো উনি এমন কিছু করেন নাই যে ওনাকে বসাইতে হবে, আমেরিকা ওনার প্রতি ইন্টারেস্টেড হবে, এটা আমার কাছে একদমই মনে হয় না। আমার কাছে মনে হয় উনি নিজে নিজে নিজেকে প্রজেক্ট করেছেন। চালিয়াত টাইপের লোক তো, উনি হয়তো বিএনপি কে বুঝিয়েছেন যে ওনার সঙ্গে আমেরিকার কত ভালো সম্পর্ক আছে, আমেরিকা ওনাকে চায়, বুঝিয়েছেন। আবার আমেরিকাকে বুঝিয়েছেন যে আপনারা আমার উপরে একটু হাত তুলেন, হাত তুললে পরে আমি এখানে যে এনে আপনাদের পারপাস সার্ভ করতে পারবো। এই দিক ওদিক দুই দিকে বুঝে মাঝখানে উনি একটা ফাও দাও মারছেন, এটা আমার ধারণা। তা না হলে উনাকে নেওয়ার কারণে বিএনপি যে শুরুতেই, বিএনপি যাত্রার শুরুতেই যে কালিমা লেপন তারা করেছে, সন্দেহের কালিমা লেপন, এটা তো বিএনপি কখনোই ওভারকাম করতে পারবে না। বিএনপি এখনো পারে নাই, কখনোই পারবে না। এটা বিএনপির পুরো যতদিনই লোকটা থাকবে ততদিন বিএনপি কে এই কালিমা বহন করতে হবে, কপালে একটা বিরাট একটা কালিমা নিয়ে তাকে হাঁটতে হবে। এবং বিএনপি এই রিস্ক কেন ইনভাইট করলো, এই সমালোচনা কেন ইনভাইট করলো, এটা আমার কাছে এখন একটা রহস্য। আমি জানি না, বিএনপি যতদিন এটা জবাব না দিবে ততদিন হতে এই রহস্য আমার কাছে থেকেই যাবে। এবং আমার কেন যেন মনে হয় বিএনপির কাছে এই প্রশ্নের কোনো সদুত্তর নাই। আমার সঙ্গে বিএনপির অনেক নেতৃবৃন্দের আলাপ হয়েছে, তারাও কেউ কিছু বলতে পারে না। একজন বলতে গেছিলেন যে ওনার মতো যোগ্য লোক আর নাই। আমি ওনার যোগ্যতা উনি প্রমাণ করলো কবে? আপনি যে ভাবছেন ওনার মতো যোগ্য লোক নাই, আমার কথা হলো কি এই ভদ্রলোক যে যোগ্য, এই যোগ্য কবে কোথায় প্রমাণ করলো ভাই দেখান না, কেউ বলতে পারে না কিন্তু। তো এখন এটা কি বলবেন? তো উনি তো বলেছেন যে ঈদের পরে রোহিঙ্গারা সব চলে যাবে, নিজেদের বাড়ি ফিরে যাবে। এই ঠিক আছে, গত গত ঈদ 1 বছর আগের। তো রোহিঙ্গারা তো একটাও একজনও যাননি। একটা চালিয়াত তারপর লোক ভাই, চালিয়াত মানে ইয়ে ছিল, মানে যা সে চাপাবাজি চলছে সে আর কি, এটা আমার ধারণা। কিন্তু হ্যাঁ, আপনার ধারণা সঠিক হতে পারে, কিন্তু তারপরেও হিসাবে তো আমাদের গরমিল হয়ে যায় যে যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্র বিএনপির মতন পোর খাওয়া রাজনৈতিক দল শুধু চাপাবাজির উপরে তাকে প্রাধান্য দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ধারণা জামাতের আমির না হয় বলেছেন, সেটি কতটুকু সত্য মিথ্যা যায় না, আমরা ধরে নিচ্ছি, যেহেতু তিনি চ্যালেঞ্জ করেছেন ধরে নিচ্ছি সত্য। এক্ষেত্রে যদি বিএনপি মুখে কুলু পেটে থাকে, এবং যেখানে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এই চুক্তিকে কেন্দ্র করে বলেছে যে আমরা বিস্মিত, আমরা হতভম্ব যে একটি অনির্বাচিত সরকার এমন একটি দেশ বিরোধী চুক্তি করে যেতে পারে। এবং যদি 1.5 বছরের ডক্টর ইউনূসের শাসনের অনেক বিতর্কিত কাজ আছে, যদি একটি কাজকে বেছে নিতে বলা হয় নিন্দা করার জন্য, তাহলে এই চুক্তিকেই বেছে নিতে হবে। এতটা ভয়ঙ্কর এই চুক্তি। এই জায়গাতে ডক্টর খলিল যে মন্তব্য করলেন বিএনপি জামাত নিয়ে, সেখানে বিএনপি যদি মুখে কুলু পেটে থাকে তাহলে আমরা কি ধরে নেব? মুখে যদি কোনো পেটে থাকে, বিএনপি কোনো পেটে থাকতে পারে, থাকা উচিত না। একটা ডেমোক্রেটিক পার্টি এরকম আচরণ করা উচিত না, বিহেভ করা উচিত না। কেউ থাকতে পারে, থাকতে পারে কেন? আমি আসলে এখন মানে ডেমোক্রেসি নিয়ে হয়তো নতুন করে ভাবতে হবে, আসলে ডেমোক্রেসি কাকে বলে বুঝি না ভাই। তো থাকতে পারে কেন? তারা খলিলকে কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। তো তারা তো ব্যাখ্যা দিতে অভ্যস্ত না, তারা তো চাপাই দেয়। এই যে আমরা নির্বাচিত হয়েছি, কোথায় যদি পাইছি, অতএব বাকি আগামী 5 বছর এই দেশের জনগণ তার জীবন যৌবন সবকিছু আমার কাছে সমর্পণ করে দিচ্ছে, আমি কারে মারমু কাটমু কি করবো আমার ইচ্ছা।
তারা গণতন্ত্রকে এইভাবে ডিফাইন করতেছে। আমরা তো এইভাবে ডিফাইন করতে চাই না। এখন চাই না, ঠিক আছে, দেখা যাবে 5 বছর পরে কি হয়। এছাড়া আর কি করবো? আল্লাহর উপর ভরসা করে বই পয়সা দিচ্ছি। তার মানে আহ, এখনো পর্যন্ত 20 দিনও হয়নি, এই 20 দিনের মধ্যে বিএনপি তার কর্তৃত্ববাদী চরিত্র কি আমাদের সামনে উপস্থাপন করা শুরু করে দিয়েছে, আমরা কি এমনটা ধরে নিব? না, শুরু করে দিয়েছে তা আমি বলবো না। আমি বলবো যে আমার ধারণা যে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারছি না। যদি শেষ পর্যন্ত ক্লিয়ার না হতে পারি, ধরেন আরো হয়তো 1-2 মাস দেখলাম, যদি ক্লিয়ার হতে না হতে পারি, তখন হয়তো ওই ধরনের আপনার এই আশঙ্কার কথা আমরা হয়তো বলবো। আম, আমি আরেকটি বিষয় সামান্য একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির একটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হচ্ছে। সাম্প্রতিক মানে কি, গত কয়েকদিন আগে কালের কণ্ঠের একটি রিপোর্টকে কেন্দ্র করে পরবর্তীতে শুক্রবার একদিন আগে পার্ক দিবসে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, মানে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। এবং সেখানে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হবে, 24শে অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে তাদের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। অর্থাৎ একবারেই আমরা বলতে পারি যে আওয়ামী লীগের সঙ্গে চোখ উল্টে এখন বিএনপির সাথে নিজের পার্সোনাল একটা অ্যালায়েন্সের জায়গায় যাচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমার না মাঝে মাঝে আওয়ামী লীগের জন্য মায়া হয়। আওয়ামী লীগের জন্য মায়া হয় এই কারণে, আওয়ামী লীগ বেশি বেশি এমন এমন ক্যারেক্টার বিভিন্ন সময় নিয়ে আসে, যারা নাকি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের এখান থেকে ডিগবাজি মারে। যেমন এর আগে একবার আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের অত্যন্ত অসন্তুষ্টি ছিল এবং তাকে নানাভাবে বিষায়িত করা হয়েছে। আবার এখনো তাই কিন্তু একই রকম ভাবে এই সম্বন্ধে দেখবেন 2-1 দিনের মধ্যে তারা বলবে। কিন্তু আরেকটা কথা আমি বলি, এখানে আবার আরেক দিক আছে এই মুদ্রা। সেই মুদ্রার ওই দিকটা হলো, আপনি ভাবেন তো হাইপোথেটিক্যালি, যে শাহাবুদ্দিন আহমেদ কি করতে পারত? শাহাবুদ্দিন আহমেদ যেটা করতে পারতো, সেটা উনি কি জয় বাংলা বলতে পারতেন? না, উনি পারতেন না। জয় বাংলা বললে ওনার চাকরি থাকতো না। তো ওনার তো চাকরিরও প্রয়োজন, কারণ উনি যতদিন এই চাকরিতে থাকবেন ততদিন তো উনি এক ধরনের ইনডেমনিটি পাবেন। না হলে তো ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হইতে পারে। হয়তো উনি এইভাবে চিন্তা করছেন। আবার উনি আরেকটা করতে পারেন, যেটা নাকি উনি মাঝামাঝি পথে যেতে পারতেন। বিষয়টাকে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ সবই এড়াই যাইতেন, কোন রাজনৈতিক স্লোগানে যাইতেন না। দেখেন, বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু খারাপ না, জয় বাংলাও খারাপ না, ভালো স্লোগান, যে যেটা দিয়ে আরাম পায় দিবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের এই দেশে স্লোগান গুলি রাজনীতিকরণ হয়ে গেছে। তারা বলে জয় বাংলা মানে আওয়ামী লীগ, বাংলাদেশ জিন্দাবাদ মানে এনটি আওয়ামী লীগ, আওয়ামী লীগের বাইরের কেউ। এই যে রাজনীতিকরণ হয়ে গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। পছন্দ না করতে পারেন, বাট ইগনোর করতে পারবেন না। এবং এই রাজনীতিকরণের মধ্যে রাষ্ট্রপতি কেন নিজেকে জড়ালেন, এটা আমি বুঝতে পারলাম না। কারণ ব্যাপারটা হলো কি, যখন কেউ রাষ্ট্রপতি হন, ওনার যে রাজনৈতিক পরিচয় থাক না কেন, উনি কিন্তু এটাকে ত্যাগ করে আসেন। উনি যদি তখন পুরো দলের সদস্য হয়ে থাকেন, উনি দল থেকে পদত্যাগ করে আসেন। আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের মেম্বার ছিলেন, আওয়ামী লীগের দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। উনি কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি হয়েছেন। একই জিনিস আপনি বলতে পারেন জিল্লুর রহমানের ক্ষেত্রে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে তারপর উনি রাষ্ট্রপতি হয়েছেন। মানে অফিসিয়ালি রাষ্ট্রপতির পদটা একটা নির্দলীয় পদ। যদি নির্দলীয় পদ হয়, আর যদি বাংলাদেশে জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ রাজনৈতিক স্লোগান হয়ে থাকে, উনি কোন স্লোগানে যদি না দিতেন, সেটা হতো ওনার জন্য সবচেয়ে কার্যকর। কিন্তু উনি তা করেননি। করেননি এই কারণ আমার যেটা ধারণা, যে উনি বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছেন। উনি হুম, হুম। যতই বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করেন না, বিএনপি অনুগত হিসেবে তাকে মেনে নেবে না। এটা সম্ভব না। বিএনপি তাকে আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিবেচনা করবে। এখন আপনারা যে বলবেন যে বিএনপি তাকে ইমপিচ করবে, নাও করতে পারে, কিন্তু আমার মনে হয় যে ইমপিচ হতে করবেও না। তারা হয়তো একে পূর্ণ মেয়াদে থাকতে দিবে। এটা পৃথিবীর অনেক জায়গায় আছে, যেমন ইন্ডিয়াতে ধরেন আপনি, ইন্ডিয়াতে যখন নাকি বিজেপি যখন 2014 সালে ক্ষমতায় আসে, তখন কিন্তু রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি কিন্তু অনেক দিন, মানে তার সারা জীবনই কাটছে কংগ্রেসের রাজনীতি করে, এবং সবশেষে রাষ্ট্রপতি হওয়ার আগে সে কংগ্রেসের অর্থমন্ত্রীও ছিল। তো উনি যখন রাষ্ট্রপতি হলেন, তারপর যখন বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপির আমলে কিন্তু তার রাষ্ট্রপতির মেয়াদে আরো কয়েক বছর ছিল। এই পুরো সময়টা উনি কিন্তু বিজেপির রাষ্ট্রপতি হিসেবেই থাকতেন, মানে ইন্ডিয়ার রাষ্ট্রপতি হিসেবে থাকতেন। এবং বিজেপির অনেক দলীয় অনুষ্ঠানে উনি হাজির হয়েছেন। দলীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কোন অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠানে উনি অতিথি হিসেবে গেছেন। এবং কিন্তু ইন্টারেস্টিং হলো, ওই লোকটা কিন্তু আবার ওই বিজেপির মতো করে স্লোগান দেন। বিজেপির রাষ্ট্রীয় যে জয় রাম জয় শ্রীরাম বলে স্লোগান দেন। হুম, 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 হুম।
একটা নির্দলীয় অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন। এখন ওইখান থেকে যদি আমাদের রাষ্ট্রপতি শিক্ষা নিতেন তাহলে ভালো হতো। উনি যদি ওনার নির্দলীয় অবস্থানটাই বজায় রাখতেন তাহলে ভালো করতেন। কিন্তু আমার কেন যেন মনে হয় ওই যে চাকরি রক্ষার জন্য অথবা এক ধরনের ইন্ডেমনিটি প্রাপ্তির সময়টাকে একটু বাড়ানোর জন্য হয়তো উনি বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রপতি পদটা যতই আলংকারিক হোক না কেন, তার ক্ষমতা থাক আর না থাক, যাই বিতর্ক থাকুক না কেন, একটা লোভনীয় পদ তো, তাই না? রাষ্ট্রের একজন মানে 1 নম্বর ব্যক্তি। তো বিএনপির অনেক যোগ্যতম নেতা থাকা সত্ত্বেও কেন বিএনপি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রেখে দিতে চাইছে? এবং মির্জা ফখরুল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন এই প্রসঙ্গে যে এখনই রাষ্ট্রপতি প্রসঙ্গ আসছে কেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো আছে আরো প্রায় 3 বছর। ইভেন রাষ্ট্রপতির পক্ষ থেকেও যে ধরনের কথাবার্তা আমরা শুনছি, খুবই আনুগত্যশীল হয়ে বিএনপির প্রতি, তাতে মনে হচ্ছে যে তিনি থেকেই যাচ্ছেন। আপনি যেটা বলেছেন তেমনটি আমরা মনে করছি। কিন্তু বিএনপি আসলে কেন রেখে দিতে চাইছে? এর মধ্যে বিশেষ কোনো রাজনৈতিক বার্তা কি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশেষ কোনো শক্তিকে? না, বিএনপি যে রেখে দিতে চাইছে এই কথা ঠিক না। ঠিক নাই কারণে উনি তো থাকবেন, এটি স্বাভাবিক। উনি যে থাকবেন না এই যে চিন্তাটা, এই চিন্তাটাই তো অস্বাভাবিক। কারণ আপনি যদি কিন্তু ইমপিচ করার বাংলাদেশের পার্সপেক্টিভে তো স্বাভাবিক, মানে থাকবেন না। বাংলাদেশের বাংলাদেশের সংকীর্ণ রাজনীতিতে আমরা যা দেখে এসেছি সেই দেখার কারণে হয়তো আমরা ভাবছি, কিন্তু স্বাভাবিক নিয়ম থাকে না। এখন আপনি যদি ওনাকে সরিয়ে দিতে চান, সরিয়ে দেওয়ার জন্য তো আপনাকে ইমপিচ করতে হবে। ইমপিচ আপনি কেন করতে পারবেন? ইমপিচ করানোর কিন্তু কিছু কার্যক্রম থাকতে হবে। ইমপিচমেন্টে দেখেন আপনি একদম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি ওনার কোনো নৈতিক স্খলন ধরা পড়ে, যদি উনি মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ওনার, এই সমস্ত ইস্যু ঘটলে কেবল তখনই ইমপিচমেন্টের কথা উঠতে পারে। আপনার ইমপিচমেন্টের কথা উঠাবেন কিভাবে? এবং বড় আপনি ওনাকে বলতে পারেন পার্সোনালি যে আপনি রিজাইন করেন, যেটা বি চৌধুরী করেছিলেন। হুম, বি হুম। চৌধুরী কিন্তু ইমপিচমেন্ট করা হয় নাই, উনি আগে না, না। রিজাইন করছেন। কারণ উনি হয়তো হুম। রিজাইন করতে পারেন, সেটা একটা ব্যাপার হতে পারে। যদি রিজাইন না করেন তাহলে বিএনপি কেন এই দায় মাথায় নিতে যাবে? আমি তো মনে করি কিন্তু বিএনপি কিন্তু এর মধ্যে যা যা ঘটেছে, বিভিন্ন সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, সচিবদের রদ বদল, দুদকের কমিশনার, চেয়ারম্যান তাদের পদত্যাগ, এই রাষ্ট্রপতিকেও যেতে হবে। রাষ্ট্রপতিও মানে এক ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আমাকে যদি পদত্যাগ করতে বলে আমি পদত্যাগ করে চলে যাব। তো বিএনপি রাইট। খুব স্বাভাবিক পদত্যাগ করার কথা। আওয়ামী মেড একজন ব্যক্তি কেন তারা রিস্ক নিয়ে রাষ্ট্রপতি পদে রাখবে? এবং রাষ্ট্রপতি পদের ক্ষমতার সেটিও কিছুটা সংশোধন হবে, তাকে আরো বেশি ক্ষমতায়িত করা হবে। সেই জায়গায় কেন এই রাষ্ট্রপতিকে রেখে বিপদ দিকে না, নিয়ে আসতে আমি চায়? মনে করি বিএনপির উদারতা এবং বিএনপির একটা নতুন ধরনের একটা উদাহরণ তৈরি করার ব্যাপার থাকতে পারে এখানে। রাষ্ট্রপতি বিএনপির জন্য খুব একটা হার্মফুল না হওয়া পর্যন্ত বিএনপি তাকে রাখতেই পারে, এবং রাখার মাধ্যমে তারা প্রমাণ করতে পারে দেখো আমরা কতটা নিয়ম নীতির প্রতি অনুগত আছি, আমরা সংকীর্ণ রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছি না। এবং এটা একটা ভালো উদাহরণ হবে আমি মনে করি, আমি উদাহরণটাকে খারাপ বলছি না। আমি একমত আপনার সঙ্গে। ঠিক, কিন্তু রাষ্ট্রপতি যেসব দৃষ্টান্ত স্থাপন করছেন সেটি সম্ভবত আমাদের জন্য বিপজ্জনক। যাই হোক। ওটা ওনার জন্য সমস্যা, ওটা ওনার হ্যাঁ, ব্যক্তিগত চরিত্রের যে দুর্বলতা সেটা প্রকাশিত করে দিচ্ছে। রাইট। আপনি ভালো থাকবেন সাংবাদিক মাসুদ কামাল। অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা আপনার। জনাব পান্না, আপনি খেয়াল করেছেন আমি নতুন একটা ঘটনা নিয়ে আজকেই দেখলাম একটা পত্রিকাতে, যে ইয়াংদের যে তরুণদের নিয়ে আমরা গত 2024 সালের অগাস্টে খুব আশাবাদী হয়ে উঠেছিলাম, তারপরে সে আশার কোথাও আশার মৃত্যুবরণ করেছি, কোথাও আশার বিকলাঙ্গ হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে আবার আরেকটা নতুন একটা সংগঠনের জন্ম হলো। সংগঠন ঠিক না, তার একটা প্ল্যাটফর্ম নাম দিয়েছে অল্টারনেটিভস। মিস্টার মাহফুজ আলমের নেতৃত্বে তাজদুবা জামিন এরা সবাই আছেন, এরা মিলে আরেকটা প্ল্যাটফর্ম তারা করেছে। এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কি হবে না হবে সেটা হয়তো ভবিষ্যতে বলতে পারবে, সেটা নিয়ে আগাম জ্যোতিষীর মতো আলাপ আমরা করতে চাই না। আমি খালি বলতে চাচ্ছি যে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? যে কোনো ভালো কিছুর জন্য যা কিছু শুরু করা হয়, এই ধরনের সব উদ্যোগই আমাদের কাছে সাধুবাদ পাওয়ার মতন, এবং আমরা ওয়েলকাম জানাতে চাই। আপনি বলেছেন যে ভবিষ্যৎটা কি, সেটি ভবিষ্যতে বলে দেবে। এনসিপি নিয়ে আমরা যে ভবিষ্যৎ করেছিলাম তার থেকে কিন্তু আমরা খুব দূরে নই।
আমি আপনি আমরা যে ভবিষ্যৎ করেছিলাম, বরং জামাতের সাথে না আসলে সেটি অস্তিত্ব সংকটের মুখে পড়তো। তাদের যে উদ্দেশ্য, তাদের যে কর্মপরিধি, তাদের যে বাস্তবতার জায়গা থেকে নানান ধরনের কর্মকাণ্ড, সেই জায়গা থেকেই আমরা বলেছিলাম যে এনসিপি একটা জায়গায় গিয়ে হয়তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে এটা আমরা বলতে পারি। 6টা আসন পেয়েছে তো জামাতের কাছ থেকে ধার দেনা করে, লবিং করে বা আলাপ আলোচনা, 20টার মধ্যে 6টি আসন জিততে পেরেছে এবং তা জামাতের ভোটে নিঃসন্দেহে। আপনি আমার সঙ্গে হয়তো একমত নাও হতে পারেন কিংবা একমত হতে পারেন, জামাতের ভোট ছাড়া এনসিপি একটা ভোটও, একটা আসনও জিততে পারতো না এই নির্বাচনে। আর যে অল্টারনেটিভস নামে যেই সংগঠনটি নিয়ে আসলো, নিশ্চয় সেটিও একটি রাজনৈতিক সংগঠনের রূপ নেবে মাহফুজ আলমের নেতৃত্বে যা হয়েছে। শুনুন, মাহফুজ আলম যে মাস্টার মাইন্ড ছিলেন, মাহফুজ আলম হচ্ছে বড় মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি সারা বিশ্বের কাছে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। এবং এই মাহফুজ আলমের বিরুদ্ধে আমি নিজে অনেক কথা বলেছি। তার ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল যে আইডিওলজি, তারা যে উদ্দেশ্যে, যেই বাংলাদেশকে যেভাবে সামনের দিকে দেখতে চায়, এটা কোনো বাংলাদেশ নয়। সেই পুরোনো কথা আবারও বলতে চাই, 71কে ধারণ না করে বাংলাদেশে কোনো রাজনীতি সম্ভব না। বাংলাদেশে একজন সুনাগরিক হিসেবে টিকে থাকাও সম্ভব না। একজন সুনাগরিক হিসেবেও টিকে থাকা সম্ভব না। আমি আপনার মানে আমাদের যে সন্তানেরা, তারা যদি 71কে ধারণ করতে না পারে, তারা দেশপ্রেম জানবে না। দেশপ্রেম না জানলে বাবা মার প্রতিও শ্রদ্ধাটুকু জানাতে তারা পারবে না। এটি হচ্ছে তো বাস্তবতা। কিন্তু সো আপনি তারা আমাকে যে বলেন, জি, আপনি আমাকে বলেন যে ওনারা কি, এই যে তরুণ যারা যে পলিটিক্যাল পার্টি করলো অথবা তরুণরা যারা পলিটিক্যাল পার্টির বাইরে থাকলো কিন্তু ক্ষমতার সঙ্গে থাকলো, তারা কি 71-এর চেতনাকে ধারণ করেনি বলে আপনার মনে হয়? করেনি তো, করেনি। মাসুদ ভাই, আপনি তারা তো 71-কে অস্বীকার করেনি। অস্বীকার তো করছে না এখন বাধ্য হয়ে। আমার আপনার মতো কিছু মানুষ যখন আমাদের নিজেদের জায়গা থেকে গর্জে উঠলাম, অন্তত আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে নানান ধরনের সমালোচনার মুখে মুখে হয়ে তারা এখন 71কে ধারণ করছে। জামাত ইসলামী তো 71কে ধারণ করছে। কারণ তারা যে ধারণ করে, এটি আমাদেরকে ধরে নিতে হবে যে তারা সত্যি সত্যি মনে প্রাণে ধারণ করছে। তারা তো ওই যে বাংলায় একটা কথা আছে না, ঠেলায় পড়লে ছুচায়ও নামাজ পড়ে, এখন তাদের অবস্থা হচ্ছে ছুচায় নামাজ পড়ার মতো অবস্থা। তারা তো, এটা তো বাস্তবতা। তারা 47 থেকে শুরু করে 71কে বাদ দিয়ে আর 90-24-এ চলে আসে। 71কে মানে ম্লান করে দিতে চেয়েছিল, 71-এর উপরে 24কে স্থান দেওয়ার। এবং আপনি দেখুন যে এই যে যে গণভবনে যে জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, সেই জাদুঘর যখন নির্বাচনের কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শনে গেলেন, ওই দিনও, ঠিক ওই দিনেও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভাঙচুর করা হচ্ছে মহা সমারোহে, রাজধানীর বাইরে একটি জায়গায়। এরা কি ধারণ করে? এবং এই যে যে যাদের কথা বলে এনসিপি যারা করছে বা যারা বাইরে আছে, হ্যাঁ, আব্দুল কাদেরের মতো কিছু মানুষ যারা এই যে এনসিপি ছাত্র সংগঠন ছিল বা বাক্সাসে ছিল, কিছু কিছু মানে একটা অংশ আছে যারা সত্যি সত্যি 71কে ধারণ করে, কিন্তু ওদের সংখ্যা খুবই কম, খুবই কম। এবং আপনি ওই দিন ছিলেন কিনা আমি জানি না, আমি কিন্তু ওই দিন রাজপথে ছিলাম, অ্যাজ এ জার্নালিস্ট হোক আর যে কারণে হোক। 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট 2024, ওই দিন শহীদ মিনারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাষণ চালানো হচ্ছে এবং তুমি কি আমি কে বাঙালি বাঙালি স্লোগান চলছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যত গান, সেই গানগুলো বাজছে শহীদ মিনারে। আমি উপস্থিত ছিলাম, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে। কই তারা, তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি না আসলেও 5 আগস্টের পর তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে কক্ষিগত ছিল। ডক্টর ইউনূসকে তারাই এনেছিলেন। একটা দিনের জন্য এই গানগুলো বাজিয়েছে, সেই আদর্শ ধারণ করেছে, বঙ্গবন্ধুর নাম শ্রদ্ধা করে স্মরণ করেছে। কই বঙ্গভবন থেকে তো বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিল। আজকে 7ই মার্চ, আজকে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে বিএনপি তো কিছু বলবেই না, এটা তাদের রাজনৈতিক কৌশল, সেটি নিয়েও বিতর্ক আছে। যাই হোক, কথা হচ্ছে এনসিপি নিয়ে। তারা ইতিহাসকে অস্বীকার করছে, কিভাবে তারা 71কে ধারণ করে বলুন, কিভাবে সম্ভব? হম, ঠিক আছে, কিন্তু আপনি যেটা বললেন যে যদি তারা জামাতের সঙ্গে যুক্ত না হতো তাহলে এনসিপির অস্তিত্বই থাকতো না, আপনি যে কথাটা বললেন এই কথাটার সঙ্গে আমি আরেকটা জিনিস একটু তুলনা করতে চাই। যে তুলনাটা হলো, দেখেন আমাদের পরে কিন্তু নেপালেও এই এরকম তরুণ সমাজের জেনজিদের একটা আন্দোলন হলো। সে আন্দোলনের পর নেপালে গতকাল নির্বাচন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 5 তারিখে তাদের নির্বাচন হয়েছে।
এবং তাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকার প্রধান শুরুতে ঘোষণা করেছে তারা 5 তারিখ নির্বাচন করবে। তারা সংস্কারের দিকে যায় নাই আমাদের মতো। হয়তো আমাদের সংস্কারের নমুনা দেখেই তারা ভয় পেয়ে গেছিল কিনা জানি না, তো তারা যায় না। এবং তারা একটা ইলেকশন করেছে, ইলেকশনের রেজাল্টও মোটামুটি আসতে শুরু করেছে। আমরা যতটুকু জেনেছি যে নতুন যে রাজনৈতিক দলটা, মানে জেনজিদের সঙ্গে জড়িত যে রাজনৈতিক দলটা, তারাই একদম মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এবং বিশাল ব্যবধানে তাদের বিজয় হচ্ছে। আর হুম আগের হুম। যারা ছিল ওই কমিউনিস্ট পার্টি ধরেন অথবা মাওবাদী ধরেন, তাদের একদম মানে তারা একদম ধরাশায়ী হয়ে গেছে। তো ওইখানে আমরা দেখলাম যে ইয়াংদের দল এত একটা সাফল্য পেল, কিন্তু আমাদের ইয়াংদের দল এভাবে হারিয়ে গেল। তো এই পার্থক্যটাকে আপনি তুলনা করতে পারেন, কেন হলো এই ঘটনাটা এরকম? অবশ্যই তুলনা আমিও করতে পারি, আপনিও করতে পারেন। এটি তুলনা করাটা খুব জটিল কিছু নয়, তবে জরুরি। এই যে পার্থক্যটা, এটি আমি আবারও বলি, এটি নির্ণয় করা জটিল কিছু নয়, তবে আমাদের জন্য জরুরি যে কেন সেখানকার জেএনজি সমর্থিত রাজনৈতিক দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে নির্বাচনে, আর আমাদের এখানে মুখ থুবড়ে পড়লো। কারণ খুব সহজ ভাই, দেখুন কারণগুলো কেমন সহজ। আমরা সারা মাস ধরে, সারা বছর ধরে, এই 1.5 বছর ধরে যা বলে আসছি, এবং এই তরুণ সমাজের প্রতি আমাদের তো একটি আকাঙ্ক্ষা ছিল, আপনার ছিল, আমার ছিল, আমরা ওয়েলকাম জানিয়েছিলাম, যেটি বাস্তবতা। এবং ওয়েলকাম জানাচ্ছি আওয়ামী লীগ সরকারের পতনটি আমরা, মানে পতন ঠিক না, আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। আবারও বলি, বছরের পর বছর নির্বাচন না দিয়ে এরকম একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, এটি আমরা মেনে নিতে পারিনি। এবং ঘুষ দুর্নীতি যেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল, আমরা এই দুটি জায়গা থেকে অন্তত মুক্তি চাচ্ছিলাম। এই জন্যই আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। যখন পতনটা হলো বা চলে গেল, যেভাবেই হোক, আমরা এদের চোখে স্বপ্ন দেখতে চেয়েছিলাম, এবং স্বপ্ন তো দেখেছিলাম, আমি দেখেছিলাম। তারা যেভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজাচ্ছে, বঙ্গবন্ধু ভাষণ বাজাচ্ছে, একটু আগে আমি যেগুলো বললাম। তো আর এবং এই তরুণরা সব মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে একটি নতুন আশার সঞ্চার করেছিলাম আমার নিজের মধ্যে। আর এবার আসুন, কেন নেপালের জেনজিরা আহ সরকার গঠনের পথে, তারা মানে তাদের সমর্থিত দল, আর আমাদের এখানে কেমন মুখ থরে পড়লো। দেখুন, যে শব্দটা উচ্চারণ করলাম এর মধ্য দিয়ে উত্তরে খানিকটা রয়ে গেছে। আমি বলেছি জেএনজি, আপনি বলেছেন জেএনজি সমর্থিত রাজনৈতিক দল আরএসপি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যেটির নেতৃত্ব রয়েছেন বালান শাহ। বালান শাহ ওইখানে কাঠমান্ডুর সাবেক মেয়র। এবং ঠিক একইভাবে আন্দোলন হয়েছিল আমাদের এখানে, যেমন অভ্যুত্থানটি হয়েছে ওখানে ঠিক একইভাবে, ওখানে পার্লামেন্ট ভবন দখলে নেওয়া হয়েছিল, ওখানে সরকারি যে দপ্তরগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক এখানে যা যা ঘটেছে ওখানেও তাই তাই ঘটেছে। কিন্তু পার্থক্য হচ্ছে, ওই যে বললাম, ওখানে জেএনজিরা কিন্তু কোনো রাজনৈতিক দল গঠন করেনি নিজেরা, ওখানে তারা একটি দলকে সমর্থন দিয়েছে। এবং বালান বালান শাহ এই যে আন্দোলন বা অভ্যুত্থান হয়েছে 2022 সালে, সেদিন মোটামুটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নেতৃত্বে ছিলেন। আচ্ছা, আর আমাদের জেএনজিরা কি করলো? শুরু থেকে দেখতে পেলাম যে তাদের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রচন্ড একটা ইচ্ছা, প্রচন্ড একটা, যে জিদ ঠিক নয়, মানে লক্ষ্য। এবং সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসে জামাত এবং এনসিপি, তখন তো এনসিপি ছিল না, সাবেক ছাত্র সমন্বয়করা, তারা ক্ষমতার ভর কেন্দ্র হিসেবে রইল, যা বলছিল তাই করছিল, এবং মপতন্ত্র কায়েম করলো। মব করে যে বিচারকদের অপসারণ করা যায় সেই দৃষ্টান্ত তারা করলো। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলো। তারা কোটার বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে এলো, অথচ তাদের জন্য সব জায়গায় কোটার ব্যবস্থা। কথিত জুলাই যোদ্ধাদের জন্য তারা ফ্ল্যাটের ব্যবস্থা করা হলো, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের। এবং দুর্নীতি, ঘুষ, তারা তাদের যে তদবির বাণিজ্য, এগুলো গত 1.5 বছর ধরে প্রতিটি সময় আলোচনা ছিল। নারী কেলেঙ্কারি পর্যন্ত তাদের সাথে জড়িয়ে পড়লো। অতএব তারা আর আমাদের কাছে সেই 5 আগস্টের ঠিক আগের, 5 আগস্টের দুপুর 12টা পর্যন্ত যেই তরুণ সমাজ আমাদের সামনে ছিল, 5 আগস্ট দুপুর 4টার পর থেকে আর সেই তরুণ সমাজকে আমরা খুঁজে পেতে, মানে পেলাম না। হঠাৎ করে কেমন যেন আমরা মানে খুব পরিবর্তিত একটা অংশ দেখতে পেলাম। অতএব এদেরকে তো মানুষ গ্রহণ করেনি। আর ওইখানে তারা রাজনৈতিক দল গঠন করেনি, তারা ক্ষমতা দখল করেনি, তারা দুর্নীতি, নারী কেলেঙ্কারি এই ধরনের কোনো কিছু জড়ায়নি, তদবির বাণিজ্যে জড়ায়নি। এবং সুশীলা কার্কি সেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একটি মন্তব্য করেছিলেন গত 2 মাস আগে, নভেম্বরের দিকে বা ডিসেম্বর, আপনার নিশ্চয় মনে আছে, এটা নিয়েও আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে নেপালকে তিনি কোনো অবস্থাতে বাংলাদেশ হতে দেবেন না। কেন বলেছিলেন? সেখানে কিছু মানুষ, এই যে
জেনজির অংশের কিছু মানুষ তারা প্রতিদিন গিয়ে ডিস্টার্ব করতো সুশীলা কার্কি বা বিভিন্ন মন্ত্রণালয় যারা ছিল তাদেরকে, এটা করে দাও ওটা করে দাও। তিনি স্ট্রেট বলে দিয়েছেন যে না, বাংলাদেশ হতে দেব না নেপালকে। যেহেতু কেন, মানে তিনি কেন বলেছিলেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এরা যা চাইছিল, আমি একটু আগে বললাম, তাই দিচ্ছিল, যা বলছিল তাই করছিল, এবং সব মিলে একটা হসপস অবস্থা। উনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। উনি একজন সাবেক বিচারপতি, দেখুন, উনি একজন সাবেক বিচারপতি। উনি রাজনীতি ঠিকই উনি তার যে দূরদর্শিতা এই কদিনের মধ্যে তিনি লাভ করেছিলেন। তিনি এক্সাম্পল দিলেন বাংলা, কিন্তু এই বাংলাদেশ নিয়ে আমরা যতটুকু বুঝতে না পেরেছি, উনি অতদূর থেকেও, উনি একজন সাবেক বিচারপতি হয়েও উনি বুঝতে পেরেছেন। তো খুব স্বাভাবিক সেখানে জেনজিদের সমর্থিত রাষ্ট্রীয় যে স্বতন্ত্র পার্টি আরএসপি, সেটি 100টারই বেশি, সম্ভবত 165টি আসনের মধ্যে 100টারই বেশি আসনে তারা জয়লাভ করতে যাচ্ছে। আর এখানে ধার দেনা করে 30টার মধ্যে, অর্থাৎ 6টাতে তারা জিততে পারে জামাতের ভোটে। বুঝুন এবার। দুঃখজনক, আমরা মানে সুযোগগুলো, আপনার কথা যেটা মূল বক্তব্য যেটা মানে উঠে আসে, যে সুযোগ তারাও এক্স্যাক্টলি। পেয়েছে, আমরাও পেয়েছি। তারা হ্যাঁ, সুযোগটাকে কাজে লাগাতে পেরেছে, আমরা সুযোগটাকে মানে পায়ে ঠেলে দিয়েছি। এবং তাদের সেই সুযোগটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সুশীলা কার্কির মতো একজন নির্লোভ ব্যক্তিত্ব ছিলেন, আর আমাদের এক্স্যাক্টলি। একজন লোভী ডক্টর ইউনূসের কারণে আমরা সব হারিয়েছি। একেবারে খুব চমৎকার। আপনার থ্যাংক ইউ, আপনাকে ইফতার করাবো। আপনি একেবারে মানে এক্সাক্ট শব্দ দুটো ইউজ করেছেন, যে ওখানে সুশীল কাকের মতো একজন মানুষ ছিল, এখানে ডক্টর ইউনূসের মতো একজন লোভী মানুষ ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। এই ছাত্র সমাজকে শুধু ব্যবহার করেননি, তিনি একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, পুরো শিক্ষা রাইট। ধ্বংস করে দিয়েছেন, এবং একটা ছাত্রকেও তিনি বলেননি যাও তোমরা পড়াশোনা করো, অথচ এই লোক নাকি অধ্যাপক ছিলেন। খুব দুঃখজনক। যা হোক, এটা আমাদের নিয়তি হিসেবে আপাতত মেনে নিতে হচ্ছে, আর তো কিছু করার না। আমরা আর আরেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, 12 তারিখে আমাদের যে জাতীয় সংসদ বসতে যাচ্ছে, তার ডেপুটি স্পিকার হিসেবে তারা জামাতকে এক প্রস্তাব দিয়েছে। বলেছে যে আপনারা একদম এমপি নাম বলেন, যাকে আমরা ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করতে পারি। জামাত বলেছে যে না, আমরা এই জুলাই সনদের প্যাকেজের মধ্যে ডেপুটি স্পিকার আছে, এই জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে ডেপুটি স্পিকার পদ আমরা নেব না। আমার প্রশ্ন দুটো। 1 নম্বর প্রশ্ন হলো, এই জুলাই সনদ প্যাকেজের কি আদৌ কোনো ভবিষ্যৎ আপনি দেখেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, যত কিছুই বলুক, আলটিমেটলি কি জামাত ডেপুটি স্পিকারের পদটা নেবে কিনা, কিনা এমপির নাম দেবে কিনা? জি। আম, প্রথম কথা হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন এনসিপি এবং জামাত যেভাবে চাইছে সেভাবে হবে না। এটাই মোটামুটি লিখে দেওয়া যায়, সেভাবে হবে না। ওই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, এগুলো বিএনপি করবে না, এটুকু মোটামুটি আমরা বেশ দৃঢ় চিত্র বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাই সনদ যে একেবারে বাস্তবায়ন হবে না তা না। দেখুন, বিএনপি কিন্তু খুব ধীরে সুস্থে, খুব ঠান্ডা মাথায় খেলছে। সে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে তারা খুব ঠান্ডা মাথায় খেলছে, বিশেষ করে তারেক রহমান। জি। তারা কিন্তু ওই যে আহ, জামাত এবং এনসিপি যে প্যাচ দেওয়ার চেষ্টা করছে, যে তারা সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়নি, তার মানে তারা জুলাই সনদকে অস্বীকার করছে। বিএনপি কিন্তু ওই যে বিয়ের রাতে বিধান মারার মতো একটা বিষয় আছে না, মানে কথায় আছে, সেটা কিন্তু তারা প্রথমেই বলে দিয়ে দেখে দিয়েছে, এই দেখো, আমরা ডেপুটি স্পিকার তোমাদেরকে দিতে চাই। এখন জুলাই সনদে ওরকমই আছে যে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে একজন। অর্থাৎ অতএব বিএনপি বোঝানোর চেষ্টা করছে, সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়েও জুলাই সনদের তথাকথিত আইনি ভিত্তির মাধ্যমে সংবিধান সংস্কার বা যেসব কথাবার্তা ছিল সেইগুলো বাস্তবায়ন করতে হবে, এমন কোনো কথা নেই। বরং আমরা যেসব জায়গায় পয়েন্ট অফ ডিসেন্ট দিয়েছিলাম, যেখানে আপত্তি জানিয়েছিলাম, সেই জায়গাগুলো বাদে যে সব জায়গাগুলোতে আমরা একমত হয়েছিলাম, প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছর, রাষ্ট্রপতির ক্ষমতা কোথাও কোথাও বাড়বে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, ডেপুটি স্পিকারের বিষয়ে আমরা একে একে তার বাস্তবায়ন করবো। সো আমাদেরকে মানুষের সামনে এভাবে উপস্থাপন করার কোনো কারণ নেই যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেই বিধায় আমরা সংস্কার কিছু করবো না, এটা মনে করার কোনো কারণ নেই। আর ডেপুটি স্পিকার নিবে জামাত, আপনি যদি বলেন যে নিবে কিনা, আমার ধারণা তারা নিবে। তারা এত বোকা না যে এটা হাতছাড়া করবে। বরং ডেপুটি স্পিকার নিয়ে এখন জামাত এনসিপির মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে।
এক ধরনের কামড়া কামড়ে আমরা বলতে পারি। এরই মধ্যে এনসিপি থেকে চিঠি দেওয়া হয়েছে জামাত ইসলামের কাছে যে ডেপুটি স্পিকার পদটি যেন এনসিপির কাউকে দেওয়া হয়, এবং সেখানে স্পেসিফিক ভাবে বলাও হয়েছে যে তাদের যে সদস্য সচিব আক্তার হোসেন তাকে যেন ডেপুটি স্পিকার পদটি দেওয়া হয়। এবং সেই সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু তাহের সাহেব জামাতের নায়েবে আমির তিনি বলেছেন আহ আমরা এখন এই বিষয়ে ভাবিনি, অতএব নিবে, যেই নিক এনসিপি জামাত জোট নিবে ডেপুটি স্পিকার পদ, এটি আমার মনে হয়। আমি একদম শেষ প্রশ্নে চলে আসছি। আপনি আপনার মানে এই ব্যাপারটা নিয়ে আপনি নিজেও বেশ মানে আগ্রহী বলে আমার ধারণা, বলতে চান। সেটা হলো আমাদের রাষ্ট্রপতির বিষয়। জি রাষ্ট্রপতি গত কালকে দেখলাম একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং সেই অনুষ্ঠানে উনি একটা জাতীয় অনুষ্ঠান পাট দিবসের, এবং সেই অনুষ্ঠানে উনি বক্তব্য শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। এটা বলারটা নিয়ে, এটাকে কেন্দ্র করে নানা জন নানা রকম কথা বলছেন। কেউ বলছেন উনি ওনার আদর্শ থেকে চ্যুত হয়েছেন, কেউ বলছেন গড্ডা লেগে প্রবাহে গা ভাসাচ্ছেন, কেউ বলছেন বিএনপির সঙ্গে একটা আঁতাতের মধ্যে ঢুকে গেছেন, আবার কেউ বলছেন এগুলো করে কি লাভ, পরিবর্তন তো হচ্ছে না, এই নানা রকম আলোচনা হচ্ছে। হুম। তো আহ এটাকে আপনি কিভাবে দেখেন? না, রাষ্ট্রপতি যেটি করছেন বা করলেন এই কয়েকদিনের মধ্যে যা যে মানসিকতা তারা আমরা দেখলাম, এটি অবশ্যই নিন্দনীয়। আমার কথা হচ্ছে রাষ্ট্রপতি তো সাংবিধানিক, তারপর যে পদটি সেই সাংবিধানিক পদ, কোন দলের প্রতি অনুগত থাকবেন না বা দলীয় আদর্শ ওইভাবে ধারণ করবেন না। দলীয় আদর্শ ধারণ করবেন কিন্তু মানুষের সামনে ওইভাবে হয়তো পরিস্ফুটিত হবে না। বিষয়টা হচ্ছে এই ডক্টর মানে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে আমরা এই 1.5 বছর সাপোর্ট দিয়ে এসেছি। তার অপসারণের জন্য এই এনসিপি বা বৈষম্য ছাত্র আন্দোলন এরা এই জোটটি যে উন্মাদনা সৃষ্টি করেছিল তার অপসারণের জন্য বিএনপি এবং সেনাবাহিনী খুব ঠান্ডা মাথায় তাকে সাপোর্ট দিয়ে গেছে, বিধায় তিনি রয়ে গেছেন। এবং আমরাও সমাজের নাগরিক অংশের জায়গা থেকে আমরা মোটামুটি তার পক্ষে বলার চেষ্টা করেছি, না এই করলে এনসিপি জামাত যা চায় সাংবিধানিক সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এই ব্যক্তি যদি পদত্যাগ করতেন তিনি নিজের মান সম্মানটি রাখতে পারতেন এবং আওয়ামী লীগের প্রতি তার কৃতজ্ঞতাও তিনি প্রকাশ করতে পারতেন। তারপর এখন তো আর সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এখন তো একটা নতুন দল ক্ষমতা এসেছে, তারা ইচ্ছা করলেই তার পদত্যাগের মাধ্যমে অথবা তাকে ইমপিচমেন্টের মাধ্যমে তার নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে। কিন্তু তিনি স্রেফ বিএনপির তল্পিবাহক হয়ে উঠেছেন, এখানেই আমার আপত্তি। তিনি জয় বাংলাও বলতেন না, আমার সমস্যা নেই। জয় বাংলা বলতে হবে কেন, সমস্যা নেই। রাষ্ট্রপতি জয় বাংলা বলা যেতেই পারে, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। তারপর সেটা নিয়ে যখন অনেকে অ্যালার্জি আছে আমি বাদ দিলাম, ঠিক আছে জয় বাংলা বললেন না। বাংলাদেশ জিন্দাবাদও কেন বলতে হবে, সেটিরও দরকার ছিল না। উনি নিউট্রাল শব্দ ইউজ করতে পারতেন, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। পাঁচ দিবস অনুষ্ঠানে শুক্রবার আমরা দেখলাম যে সেখানে তিনি এই স্লোগান দিচ্ছেন, যেখানে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই সরকারের সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। শুধু জয় বাংলা স্লোগান দেননি, তিনি জয় বাংলা স্লোগান অডিয়েন্সের কাছ থেকে তাদের মুখ থেকে বের করে নিয়ে এসেছেন। তিনি বয়ান করে দেওয়ার চেষ্টা করেছেন, যখন আমরা তার সমালোচনা করেছি, আমি নিজেও তার সমালোচনা করেছি যে কি এমন যোগ্যতার ভিত্তিতে এত এত মানুষ থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন মানে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট করতে হবে। তখন তার সম্বন্ধে তার যে রেপুটেশন, এটা খুব ভালো কিছু না। তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, ভালো কিছু না। আমাদের অভিজ্ঞতা খারাপ। এবং তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, জেলা জাজ ছিলেন। আওয়ামী লীগের প্রতি তার তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না। তিনি পাবনার জেলা যুবদলের কি সাধারণ সম্পাদক বা সভাপতি এই ট্রাফিকে ছিলেন। এরকম পদগুলো লোক তো হাজার হাজার আছে আওয়ামী লীগের এই বাংলাদেশে। তাকে করতে হবে কেন, বাদ দিলাম। তিনি কি এমন যোগ্যতা সম্পন্ন, তার নৈতিকতা নিয়ে প্রশ্ন ছিল। সেই জায়গা থেকে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, আমি মোটেই উড়ে এসে জুড়ে বসা মানুষ নই। আমি পাবনায় জেল খেটেছি, আমি পাবনায় অ্যারেস্ট হয়েছি, আমি এই করার মাধ্যমে বঙ্গভবনে ঢুকেছি রাষ্ট্রপতি হিসেবে। আমি বঙ্গবন্ধুর সঙ্গে একসাথে খেয়েছি, বঙ্গবন্ধু আমাকে ডেকে জিজ্ঞাসা করছে এই চুপ্পু কেমন আছিস। এই যে বয়ানগুলো দেওয়া নির্লজ্জের মতো, এবং তিনি নির্লজ্জের মতো প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদম বুচ্চিও করার চেষ্টা করেছিলেন। তাকে প্রেসিডেন্ট হিসেবে ডিক্লিয়ারেশনের পরেও তিনি কদমবতী করার চেষ্টা করেছেন। মানে কতটা আনুগত্যশীল ছিলেন। সেই লোক হঠাৎ করে রাতারাতি চোখ পাল্টে দিয়ে দিলেন, এটা তো মেনে নেওয়া যায় না সহজে। উনি যদি ওইগুলো না করতেন,
উনি যদি এই যে আবার এই যে ভাষণ দিবেন, রাষ্ট্রপতির যে ভাষণ হবে প্রথম অধিবেশনে, সেখানে এই গণহত্যার কথা বলা থাকবে, যে গণহত্যা সংঘটিত হয়েছে। আমি নিজে কনফিউজ, আমি জানি না আপনি এখানে আমার সাথে দ্বিমত করবেন কিনা একমত করবেন। এটা তো গণহত্যা নয়, এখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই 1400 মানুষের সবাই কিন্তু আওয়ামী লীগের 5ই আগস্ট পর্যন্ত নয়। 832 জন স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছিল, এবং এই 832 জনও যে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বা আওয়ামী লীগ ক্যাডারদের হাতে সবাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাও তো নয়। স্নাইপার রাইফেলের কথা আমরা শুনেছি, তৃতীয় শক্তি কাজ করেছে। তো সব আওয়ামী লীগকে দিয়ে দেবো, এবং এই সব কিছুর জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে। আমি আপনি আমার জায়গা থেকে যে কোনো একটি পক্ষ নিতেই পারি, আমরা নাগরিক সমাজের অংশ, আমাদের স্বাধীন মতামত থাকতে পারে, কিন্তু সাংবিধানিক পদে থেকে সংসদের মতন জায়গায় তিনি যখন মিথ্যা শব্দ উচ্চারণ করবেন, এখন বিএনপির প্রতি আনুগত্যশীল হয়ে রাষ্ট্রপতি পদে টিকে থাকার জন্য, সেটি চরম আপত্তির। এবং এই বিষয়গুলো স্পষ্ট, আমি একটি কথাও তো বানিয়ে বললাম না, সব পরিসংখ্যান দিয়ে বলেছি আপনাকে, যে জি 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হননি, ওখানে 1400 মানুষ বলা হবে। আওয়ামী লীগ তো 15ই আগস্ট পর্যন্ত ছিল না ক্ষমতায়, 15ই আগস্ট তো ডক্টর ইউনূস ছিল। তাহলে 1400 মানুষ কার আমলে কখন খুন হলো? এবং 832 জন আওয়ামী লীগের সময় যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটিও সেই সেই মানুষগুলো পুরোপুরি আওয়ামী লীগের সরকারের হাতে বা আওয়ামী লীগের ক্যাডারদের হাতে নিহত হননি। সো এই যে মিথ্যা বয়ানগুলো এখন দেওয়া হবে, আমার আপত্তি এখানে। পাশ কাটিয়ে যেতেন, উনি পদত্যাগ করতেন, কোনো সমস্যা ছিল না। কেন এখন তিনি এগুলো করছেন? জি, অনেক ধন্যবাদ। উনি কেন করছেন বলা হয়তো অন্তর্নিহিত কারণ জানি না। আমি ক্ষুদ্র মানুষ, আমি যেটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধিতে, সেটা হয়তো উনি চাকরি রক্ষার জন্য এটা করছেন। জানি না তার কথা বলছি না, চাকরি রক্ষার জন্য পদ কিনা। পদবি টিকে রাখার জন্য। তো আমরা খুবই হতাশ হই যখন রাষ্ট্রপতি তার অবস্থানটাকে চাকরি মনে করেন। আহ, তো আশা করব আমাদের রাষ্ট্রপতি যারা হবেন, যারা হয়েছেন, যারা হতে থাকবেন, তারা এতটুকু বুঝবেন উনি যে অবস্থানে থাকুন না কেন, যখন উনি রাষ্ট্রপতি হয়ে যান তখন উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে রূপান্তরিত হন। এবং এই পরিবর্তনটা কেবল বাহ্যিক না, এই পরিবর্তনটা কিন্তু অন্তর্গত পরিবর্তন হওয়া উচিত। জনাব মঞ্জুর আলম পান্না, আপনি আমাদের অনেক সময় দিলেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা মঞ্জুর আলম পান্নার বক্তব্য শুনলেন। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকতেই পারে, আমারও চিন্তা ভাবনা আছে। মঞ্জুর আলম পান্নার সব বক্তব্যের সঙ্গে আপনার একমত হওয়ার দরকার নাই, কিন্তু আপনারা আপনাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, সেই দ্বিমতটাকে মিলিয়ে নতুন ভাবে আবার চিন্তা করবেন। আমরা এটাই চাই যে আমাদের অতিথি যারা আসেন অথবা আমরা যখন কথা বলি, আমাদের কথাগুলো যেন আপনার মনে একটা দ্বিতীয় চিন্তার জন্ম দিতে পারে। তাহলে হয়তো সেখান থেকে আমরা